আসসালামু আলাইকুম। যেহেতু আমি মিডিয়ার একজন পরিচালক, আমি তহিদ আফ্রিদিকে কাছে থেকে দেখছি, চিনি আমি তাকে। আচ্ছা, তার কথা পরে বলি, পোলাপান মানুষ, তাকে নিয়ে কথা বলতেই হবে। তাকে নষ্ট করছে কে জানেন? হাউন আঙ্কেল নষ্ট করছে। হ্যাঁ। যাই হোক, আমি এক পাগলির কাছে আসি। একটা পাগলি আছে গুলশানে, মানে বনানীতে একটা মসজিদ আছে 11 তলা, মনে হয়, হ্যাঁ 10 থেকে 11 তলা হবে। এত সুন্দর, আপনি কল্পনা করতে পারবেন না। যারা দেখছে তারাই জানে। আপনারা যারা দেখেন নাই, কোনো একদিন সময় পাইলে এই মসজিদে এসে নামাজ পড়বেন, আপনার মন ভরে যাবে। এই মসজিদের সামনে একজন পাগলি থাকে, অনেকেই থাকে, কিন্তু একজন পাগলি থাকে। সবাই পাগলি নামেই চিনে, নানি বইলা ডাকে তাকে। একটু গায়ের রং ফর্সা, কিন্তু বুড়া থুতথুরা হইলে কি হবে, সে চলতে ফিরতে পারে একটা লাঠি নিয়া। লাঠি কেন? সে অন্ধ, চোখে দেখে না। সত্যি সে কিভাবে যে থাকে আমি অবাক হয়ে যাই। মানুষের হায়াত আল্লাহ যদি রাখে, কে নিতে পারে? এই ফুটপাতে আমি গত 6-7 বছর তাকে দেখতেছি। ঝড় বৃষ্টি রোদ যা কিছু হোক, একটা গাছ আছে, গাছের নিচে ঠিক মসজিদের উল্টা দিকেই তাকে পাবেন। এখানে অনেক গাড়ি টাড়ি দাঁড়ায়, কারণ ওই যে সাহেবরা নামাজ পড়তে চায়, তখন ওই ড্রাইভাররা বা মাঝে মাঝে কিছু রিক্সাওয়ালা ওইখানে জড়ো হয় ওই পাগলির সামনে। পাগলির একটা ঘটনা আছে, ও কিন্তু কোনো আল্লাহ খোদার নাম কখনো মুখে নেয় না, সারাক্ষণই গালি দেয়, সারাক্ষণের। মানে আপনি যার নাম তার কাছে বলবেন, সাধারণ লোক না, নাম হইতে হবে দেশের সেরা, এরশাদ সাহেব, শেখ হাসিনা, এরকম বড় বড় নাম নিতে হবে। মাঝে মধ্যে ওই ড্রাইভার ভাইরা করে কি জানেন? কলা পাউরুটি কিনা দিয়া বলে, ও নানি, শেখ হাসিনা তো পালায়া গেল, আপনি কি জানেন? বাস, শুরু হয়ে গেল নন স্টপ। শেখ হাসিনাকে সে গালি দিতেই থাকবে ওই বুড়ি মহিলা। মানে আপনি তাকে থামাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আরেকটা নাম না বলবেন। তখন দেখা গেল আরেকজন 10 টাকা দিয়ে বলতেছে, ও নানি, আপনি কি জানেন বর্তমানে দেশ চালাইতেছে ইউনূস সরকার? ইউনূসকে চিনেন? খালি ইউনূসের নাম বললেই হইল। ভাই, নন স্টপ গালি দিতে থাকবে ইউনূসকে নিয়ে। মানে যতক্ষণ পর্যন্ত অন্য কেউ আবার অন্য কোনো নাম তাকে মনে না করাই দিবে, ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে। সবাই চলে গেল না, ওইটাই বলতে বলতে ক্লান্ত হয়ে ঘুমায়া যায়। আর মাঝে মধ্যে দেখি কেউ নাই, কিন্তু সে একা একাই গালি দিতে থাকে এরশাদ সাহেবকে। এরশাদকে গালি দেয়। ওই আমলটা সে ভালো করে জানে, এরশাদকে নিয়ে অনেক কথা বলে। ওই শাসন আমলে হয়তো সে চোখে দেখতো, বুঝছেন, তারপরে হয়তো অন্ধ হয়েছে। এরশাদ সরকার এসে দেখছে, নন স্টপ গালি দিতে থাকে। একদিন আমি তাকে একা পেয়ে গেছি, দেখলাম আশেপাশে কেউ নাই, সবাই তাকে নানি বলে। আমি বললাম, ও মা, কেমন আছেন আপনি? ইচ্ছা করে বললাম, মা শব্দটা শুই নাই না। দেখলাম যে এইভাবে তাকাইতেছে, আমি এইদিকে, উনি এইদিকে তাকাইতেছে। আমি বললাম যে আমি আপনার পাশেই আছি, আমি আপনার একটা কথা জিজ্ঞাসা করার খুব ইচ্ছা, আপনি কি বলবেন? কি? আমি বললাম যে আপনি তো আল্লাহ খোদার নামও নিতে পারেন, সারাক্ষণ আপনারাই দেখি, গত 5-6 বছর যাবত দেখতেছি খালি গালি দেন। কেন গালি দেন মানুষকে? সে যে কথাটা বলছে ভাই, বুঝছেন, আমার চোখে পানি চলে আসছে। বলে আমি গালি দেই দেখাই তো ওরা আমার রুটি দেয়, কলা দেয়, টাকা দেয়। বুঝছেন ব্যাপারটা? মানে আমার মুখে গালি শুনতে চায়, আমাকে টাকা দেয়, রুটি দেয়, কলা দেয় গালি শোনার জন্য। আমি গালি না দিলে তো আমাকে টাকা দিবে না, রুটি দিবে না, কলা দিবে না, আমি খামু কি? আমার কি দোষ? সরাসরি আমাকে বলছে আমার কি দোষ। এবং একটা টাইমে আমার উপরই খেইবা গেল, কেন আমি এই কথা জিগাইলাম, এবং আমাকেও গালি দেওয়া শুরু করলো। আমি আর কিচ্ছু বললাম না, খালি বললাম, আম্মা, আপনারা কিছু পয়সা দিতে চাই, নিবেন? সে নিতে চাইলো না। ওই যে তার হাতের লাঠি আছে, অন্ধের লাঠি, ওইটা দিয়ে না আমারে বাড়ি দিতে চায়। আমি সইরা গেছি, এর আগেও আমি দেখছি সে কারো উপরে খেইবা গেলে না লাঠি দিয়ে বাড়ি মারে। যাই হোক, এখন আমি এই ঘটনাটা কেন বললাম দেখেন,
এই যে আমি সহকারে রিক্সাওয়ালা ভাই, ড্রাইভার ভাই, আমরা হইলাম কারা? আমরা হইলাম মিডিয়া। আমরা তো জানি এই বুড়িমা মানুষকে গালি দেয়, দেশের প্রেসিডেন্টকে গালি দেয়, ছোটখাটো মানুষকে সে গালি দেয় না, মানে দেশের রাজা বাদশাহ যারা তাদেরকে সে গালি দিতে পছন্দ করে। আমরা কলা বিস্কিট কিনা দিয়া তাকে দিয়ে গালি দেওয়াই। তার মানে কি? আমরা মিডিয়া। কেন কথাটা বললাম? দেখেন, আমরা কিন্তু বুঝতেছিলাম গত 5-6 মাস যাবত যে এই মানুষটি এরকম। কার কথা বলতেছি বুঝছেন? ওই যে উনি নিজেই বলতেছে যে আমাকে সবাই ফজু পাগলা বলে। এইটা নাকি ওনার নাম দিছে ফজু পাগলা। আজকে ওনার বাড়ির সামনে, মানে গতকালকে ওনার বাড়ির সামনে 7-8 জন চলে গেছে, ওইখানে বিক্ষোভ করছে। উনি দাবি জানাইছে ওনাকে মেরে ফেলতে চায়, এরকম একটা দাবি জানাইছে উনি। ওনাকে গ্রেফতার করার জন্য দাবি উঠছে। কিশোরগঞ্জ থেকেও ওই যে ছবি রেখা জুতা পিটা করা হয়েছে। এই যে সিচুয়েশনটা তৈরি হইল, এটা কারা করলো? একবার আপনি মিলিয়ে দেখেন, ওই ড্রাইভার, রিক্সাওয়ালা এবং আমাকে। আমরা কিন্তু তাকে দিয়ে গালি শুনাই। আমরা তো জানি এই মানুষটি এরকম, তাই না? একটু উত্তেজিত। উনি বীর মুক্তিযোদ্ধা। কোন মুক্তিযোদ্ধা? উনি ছিলেন মুজিব বাহিনী। উনি কিন্তু ছিলেন ওই যে বাকশালের সাথে জড়িত। বাকশাল যখন জন্ম নেয় তখন কিন্তু হেলমেট বাহিনী ছিল না, তখন ছিল মুজিব বাহিনী। তারাই কিন্তু এই যে পত্র পত্রিকা বন্ধ করা এবং সব জায়গায়, এবং বাংলাদেশের সব জায়গায় অফিস দেওয়া, সরকারি জায়গায় সাইনবোর্ড টাঙায়া অফিস বানানো, এবং জাসদের সাথে তখন ফাইট হইতো। জাসদের সাথে মশাল মার্কা ছিল মনে হয়, হ্যাঁ মশাল মার্কা, তাদের সঙ্গে ফাইট করা, তাদেরকে ধইরা পুলিশে দেওয়া, অনেক কাণ্ড হয়েছে তখন। ওই বাহিনী ছিল কিন্তু তারা, ওই মুজিব বাহিনী বাকশালের সাথে জড়িত ছিল। ওনাকে যে মিডিয়াতে আনে কেউ কিন্তু এটা নিয়ে প্রশ্ন করে না। ওনাকে কি প্রশ্ন করে? এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। জানে যে এই মানুষটা এই ধরনের কথা বলবে, এদের বংশের পরিচয় নাই, এদের ঘরের ঠিকানা নাই, এরা বেজন্মা, এরা অভিনেতা, এগুলার পিছনে জামায়াত আছে, রাজাকার আছে, স্বাধীনতা বিরোধী এরা, এদের কালো হাত ভেঙে দিতে হবে। এই কথাটা একটা মিডিয়ায় বলছে, ওইটা ভাইরাল হয়েছে, অনেক লোকে দেখছে, তার চাহিদা বাইরে গেছে। বিভিন্ন মিডিয়ায় তাকে ডাইকা নিয়া বুঝছেন, এগুলা বলাইতো। হ্যাঁ, আমি বলবো বলাইতো। কারণ কি জানেন? ওই যে গ্রিন রুমে, মেকআপ রুমে যখন ঠোঁটে একটুখানি হালকা ওই যে কি জানি লাগায়, ক্রিম টিম লাগায়, একটু পাউডার টাউডার মারে, তখন কানের কাছে ওই প্রডিউসার, ওই অনুষ্ঠানের প্রডিউসার বলতে থাকে, আরে স্যার আপনি হয়েছেন গিয়ে এই যুগের বাঘ। আপনি কারো ডরান নাকি? আপনি শেখ হাসিনারই তো তোয়াক্কা করেন নাই, আপনি ইউনূসকে কি তোয়াক্কা করবেন? আর আপনি যা বলেন সত্যি বলেন তো। আসলে এই যে জুলাই গণ অভ্যুত্থানে এরা বাড়াবাড়ি করতেছে, কোটি কোটি টাকা পাচার কইরা দিতেছে, এগুলা কি স্যার মিথ্যা? তখন ওই উত্তেজিত হইতে থাকে, ওই উত্তেজিত কইরা ক্যামেরার সামনে বসায়া দেয়। আপনারা ভাববেন এটা কি রম্য রচনা করলাম বানায়া ওই যে উনাদের মতো? না, রম্য রচনা নয়, আমি নিজে জড়িত ভাই। শাহরিয়ার নাজিম জয়কে তো আপনারা চিনেন, তার অনুষ্ঠান চলে গেছি। আমাকে ওই যে চ্যানেল আইতে ওদিন ছিল অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিল, বর্ষা, কাজী হায়াত এবং প্রডিউসার খসরু। ওই যে গুলই নৌকার গুলই প্রডিউসার খসরু সাহেব ছিল। সেদিন আমাকে গ্রিন রুমে আসতে কইরা কানে কানে এই যে শাহরিয়ার নাজিম জয় এবং প্রডিউসার কানে কানে, ওস্তাদ অনুষ্ঠান কিন্তু হিট করাইতে হবে, বর্ষা আছে। আমি ধর বর্ষা টর্ষা নাই, সব মেয়েদের সঙ্গে আমার কোনো ভেজাল নাই। তো তাইলে কাজী হায়াত আছে আর খসরু আছে। আমি আচ্ছা ঠিক আছে, হিট করে দেবো, নো প্রবলেম। অনুষ্ঠান শুরু হয়েছে বুঝছেন, আমি বোকা সাইজা কাজী হায়াতকে উত্তেজিত করছি। তারপর অনুষ্ঠানটা দেখেন কাজী হায়াত কি বলতেছিল। এটা কোনো ছবি বানাইছেন নাকি আপনি 508? হ্যাঁ, আপনি কেন বিদেশে শুটিং করছেন, টার্কিতে গেছেন, আমাদের দেশে শুটিং করলে অসুবিধা কি, দেশের টাকা বাইরে নিয়ে গেছেন, বহুত রকম কথা বলতেছে। আমি মুস্কি হাসতেছিলাম বুঝছেন। আবার খসরু সাহেব একটু উত্তেজিত করছি যে আপনি অনুদানের টাকা নেন, আপনি তো বহুত বড় প্রডিউসার, নিজে কেন টাকা লগ্নি করেন না, সরকারি টাকা নিয়ে কেন ছবি বানান। উনিও উত্তেজিত হয়েছে, আমি কিন্তু ঠান্ডা, কারণ আমার টার্গেট তো অনুষ্ঠানটা হিট করাইতে হবে বুঝছেন। এটা প্রি প্ল্যান করা, কিন্তু এইভাবেই এই মিডিয়া চলে। আমরা তো জানি এই মানুষটি বয়স হয়ে গেছে, বীর মুক্তিযোদ্ধা,
ওনার সম্মান আছে। আমাদের বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা একটা টাইমে ছিল। এখন বয়স হলে মানুষের কি হয়, ওনার বয়স নিজেই বলে ৭৮। দেখেন মিডিয়ার সামনে উনি আইসা বলতেছে আমারে ফজু পাগলা বলতেছে, জামাত থেকে আমাকে উপাধি দিছে, এরপর থেকে সবাই আমাকে ফজু পাগলা বলতেছে, বীর মুক্তিযোদ্ধা এখন ফজু পাগল হয়ে গেছে। হ্যাঁ, উনি কিন্তু নাটক করতে ভালোবাসে, কিন্তু উনাকে যখন জিজ্ঞেস করতেছে কেন আজকে এই অবস্থা হইলো, কেন আপনাকে আপনার দল চিঠি দিল, আপনি কেন একা একা আমাদের প্রেসের সামনে, আপনার দলের লোকজন কই, আপনার চিঠিতে কি লেখা আছে, তখন কিন্তু আর উত্তর দেয় না। না, এগুলো তো আমি সময় নিছি, তখন উত্তর দিব। কি লেখা আছে এটা তো আমরা জানি। উনি বহুদিন যাবত এই জুলাই গণ অভ্যুত্থানকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল। যেভাবে কথা বলে ভাই, এই ফকিরের বাচ্চা, এই গোলামের বাচ্চা, ওই বান্দির পুতেরা, বান্দির পুত কি জানি কয়, বুঝছেন, আরো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। কিন্তু এইটা তো ওনার প্রবলেম, তাই না? আমরা যারা জ্ঞানী লোক মিডিয়া চালাই আমরা জানি না? আমরা তো বুঝতেছি এই লোকটা এরকম, ওকেই কেন সব চ্যানেলে আনতে হবে? এবং যারা পার্সোনাল ইউটিউবার তারা ওনাকে কিন্তু ওই যে দেখবেন অনলাইনে নিয়ে নেয়, কথা বলে, কথা বলার সুযোগ কইরা দেয়, আবার বিকাশে কিন্তু পাঠায়। আর এইসব মিডিয়াতে যখন যাই, ওই যে আমি যে ফিট করে দিলাম একটা অনুষ্ঠান, ওইটার জন্য জানেন আমাকে ডবল পেমেন্ট করছে। নর্মাল পেমেন্ট ৩,০০০ টাকা কনভেন্স, আমাকে দিছে ৬,০০০ টাকা। এরা ডবল পেমেন্ট পায়, তো এরা স্টার হয়ে যায়। এগুলো হলো দুষ্ট বুদ্ধি এই মিডিয়ার। ভিউ ব্যবসা স্যার, ও বীর মুক্তিযোদ্ধা স্যার, আপনার দেখলাম আজকে বড় বড় ছেলে আছে, উনিও অ্যাডভোকেট, উনারা কেন আপনাকে বুঝাইলো না যে তোমাকে নিয়ে সবাই খেলতেছে, এই মিডিয়া তোমাকে নিয়ে খেলতেছে, এই মিডিয়া অনেক কিছু তৈরি করতে পারে, হিরো আলমকেও বুঝছেন আলোচনার শীর্ষে আইনা দিতে পারে ইচ্ছা করলে, টার্গেট করলে। এই ফজলুল সাহেব হয়ে গেছে টার্গেট বর্তমানের। আমার কথাগুলো মিলায় দেখেন, কারণ আমি তো জানি গুলশান সিকিউরিটি মসজিদের উল্টা দিকের ওই পাগলির খবর, ওকে কলা দিলে, বিস্কিট দিলে, টাকা দিলে ও গালি দেয়, যার নামই কইবেন, শুধু খালি ওর কানের সামনে কয়ে দিবেন বাংলাদেশের অমুক প্রেসিডেন্ট কেমন ছিল, বাস শুরু হয়ে গেল। সে কি ইউনূস স্যার বা সে কি জিয়াউর রহমান নাকি বঙ্গবন্ধু, কোনো কিচ্ছু যায় আসে না। আমাকে বলতেছে আমার কি দোষ, আমারে টাকা দেয়, খাওয়া দেয়, এই গালি দিলেই তো ওরা গালি শুনতে আসে আমার কাছে, আমার কি দোষ? নিজের দোষ খুঁজা পাইতেছে না। সেম ১,১৮,০০০ কোটি টাকা নিয়ে যাওয়ার পর বলে আমার কি দোষ? দেখেন হাজার হাজার মানুষ গুম, দুনিয়া থেকে চলে যাওয়া, মা বোনদের বুক খালি হওয়া, কোনো কিছুই উনার কানে যায় না, বলে আমার কি দোষ? আল জাজিরা, বিবিসি এবং বর্তমানে ইন্ডিয়ান টিভিও মুখ খুলছে ভাই। ভারতের টিভি কিন্তু আগের মতো নাই, সবাই ময়ূক রঞ্জন ওই মলমালা না, কিন্তু চেঞ্জ হয়েছে। আমি দেখি, আপনারা দেখবেন, উনারাই বলতেছে উনি এত অপরাধ করছে, মোদী সরকার কেন ওনার দোষ খুঁজা পায় না? কারণ ওই যে আমার কি দোষ, একই কথা কিন্তু আজকে ফজলুর রহমান সাহেব বলছে, আমার কি দোষ? আমি তো কোনো দোষ করি নাই। উনি উনার দোষ খুঁজা পায় না। আর যদি দোষ স্বীকার যাইতে হয়, উনি উনার দলের কাছে চাইবে। দল উনাকে একটা চিঠি দিছে, রিজভী সাহেব একটা চিঠি দিছে। দেখেন ভাই ব্রাদার, ওনারা অনেককে চিঠি দিছে, অনেককেই বহিষ্কার করছে, হাজার হাজার বহিষ্কার হয়েছে। কে কয় ৮,০০০, কে কয় ১০,০০০, আমার যদ্দূর মনে হয় ৪-৫ হাজার হবে। কিন্তু এই ৪-৫ হাজার বহিষ্কার কইরা যে ফলাফল পাইছেন, ফলাফলের নাম শূন্য, জিরো। এমন একজনকে খালি বহিষ্কার করেন। হ্যাঁ, ওনা খালি চিঠি না ভাই, বহিষ্কার কইরা দেন। উনি কতটা ক্ষতি করছে আপনাদের জানেন না। ওই ৫,০০০ বহিষ্কার করছেন, চাঁদাবাজি যে করছে ওরা পেটের ধান্দাই করছে, আর উনি যা করছেন পুরা দেশটাকে কলঙ্কিত কইরা ফেলাইছেন, একদম ধর্ষণ কইরা দিছে। তো উনি যেভাবে উনি কথাবার্তা বলে যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা ছিল, এই কালো হাতগুলা হচ্ছে জামাত আর শিবির। তার মানে কি আজ থেকে আর আপনারা দাবি করতে পারবেন না যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে আপনারা ছিলেন। তার জন্যই কি আপনারা জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র ঘোষণা করতে বাধা সৃষ্টি করতেছেন? তার জন্য কি আপনারা সংবিধান নিয়ে প্রশ্ন তুলতেছেন? তার জন্য কি আপনারা আগের সিস্টেমে নির্বাচন করতে চাচ্ছেন?
উনার কথা যদি আমরা ধৈর্য নেই, উনি কি বলে, উনি তো এই জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকারই যায় না, তাহলে আপনারা পার্লামেন্টে যা স্বীকার যাবেন এটার বিশ্বাস কি? তার মানে পিয়ার সিস্টেম নির্বাচন হইতে হবে। পিয়ার সিস্টেম নির্বাচন না হইলে তো ভাই আপনারা একা একা যাবেন, আর ওই যে এরশাদ সাহেবের মতো একটা দলকে বিরোধী দল বানিয়ে নিবেন, আবার ওই আগের শাসন চালু করবেন। এটাই তো প্রমাণ হয়, কারণ এখনই তো কোনো কিছু সামাল দিতে পারছেন না। হয়তো সময় লাগবে, বুঝতে সময় লাগে অনেকের, যেমন বুঝতে পারছে তৌহিদ আফ্রিদি। হায় হায়, ছাদের কার্নিশে লুকাইছিল যায়া, কি ভয়াবহ। ভাতিজা, এটা কেন করতে গেলা? ছাদের কার্নিশে কেন যাবা? ওখান থেকে পয়লা গেলে বাস্তা। হ্যাঁ, বোকা কোথাকার। ওর সাথে বুঝছেন মনে হয় বেইমানি করছে ওরই লোক। ওর বাবারে যখন ধরছে না, তখন ও চইলা গেছিল ওই নোয়াখালীতে। ওর সাথে একটা মোটা গাটা একটা ছেলে থাকে না, অনেক ভাইরাল হইছে, ওর বাড়িতে ওই ছেলে বোধহয় কোনো সাংবাদিকরে বইলা দিছে। তখন ওই নোয়াখালী থেকে আবার আইসা পলাইছে, প্রেগনেন্ট কিন্তু তার বউ। ওই বউকে নিয়ে মামার বাড়িতে, বরিশালে মামার বাড়িতে আইসা পলাইছে। এখানে আশেপাশে কেউ টের পায় নাই, একদম গোপনে ওইখানে বসবাস করতেছিল। কিন্তু কেন 1 বছর আগে ধরলো না, 1 বছর পরে কেন, এটা আপনাদেরকে বুঝতে হবে। ভাতিজা, এখন জেলে বৈশা বৈশা তোমাকে এটা চিন্তা করতে হবে কি কি ভুল করছো। 1 বছর তো সময় পাইছিলা, ক্ষমা চাওয়ার সময় পাও নাই। অনেক ভুলভ্রান্তি করছো তো। হায় হায়, তোমার ঠাপের ঠেলায় অনেক ইউটিউবারের বুঝছো 12টা বেজে গেছিল, অনলাইনে আইসা কান্নাকাটি করতো। কারণ ওই যে তোমার হারুন আঙ্কেল ছিল, ওই হারুন আঙ্কেলের ক্ষমতায়, আর ওই হারুন আঙ্কেলকে তুমি কি কি উপহার দিছো এগুলা কিন্তু বাইর হয়ে যাবে এখন। হ্যাঁ, যেহেতু 5 দিনের রিমাইন্ডার আসো, বাইর হয়ে যাবে। তুমি কিন্তু ক্ষমতা ভোগ করছো ভাতিজা, হ্যাঁ ক্ষমতা ভোগ করছো। তোমাদের ওইখানে তো একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, তখন দেখছি হায় হায়, তোমার বাবার অফিস কি অফিস তো না ভাই, একেবারে স্টেডিয়াম বিরাট বড়, এবং দেহরক্ষী 5-6 জন লয়ে চলে, মাল মশলা সহকারে। টিভি চ্যানেলের ভিতরে এই অবস্থা কেন ভাতিজা? টিভি চ্যানেল ভিতরে পাহারাদার লাগে? কি এমন হয়ে গেছে তোমার বাবা? তোমার বাবা কি কারো শত্রু যে এই অবস্থা? আর টিভি চ্যানেলটা কিভাবে চালাইছো? যাই হোক, ওগুলা বাদ দিয়ে যদি এই 1 বছর সময় পাইছিলা, 1 বছরে শুধু জুলাই গণ অভ্যুত্থানের সাথে থাকতা, এদের নিউজ প্রচার করতা, আর নিজেরা সরি বইলা দিতা, তাইলে তো সব কিছু শেষ হয়ে যেত, তাই না? কিন্তু তা না কইরা তোমরা ভালো ভালো খাচ্ছ, ভালো ভালো কাপড় জামা পরতেছো, এরকম অনুষ্ঠান ভাইরাল করতেছো, মিডিয়াতে দিতেছো, এবং এর মধ্যে তুমি আবার ওই যে 32 ভাঙা, আবার 15ই আগস্ট তোমার মাথার মধ্যে নাকি ভূত চাপছে। ওই 15ই আগস্টের সঙ্গে তুমি আবার জড়াইয়া গেলা। তুমি আবার চিন্তা করে দেখো, ওই যে একটা টুনটুনি ভাইরাল হয়েছিল না, ও মনে আছে? হারুন আঙ্কেলের একটা টুনটুনি ভাইরাল হয়েছিল, মনে আছে? হারুন সাহেবের। ওইটা ডিলিট করার জন্য তুমি তোমার পোলাপান লাগাই দিছো। অনেকের আইডি খায়া ফেলাইতা যদি তোমার পরিবার নিয়ে কথা বলতো। তোমার পরিবার নিয়ে কোনো কথা বলা যাবে না, এমন জায়গায় তো চইলা গেছিলা, তাই না? কিন্তু 1টা বছর যেহেতু সময় পাইছিলা, কেন চেঞ্জ আনলা না? কি দরকার ওই পোলাও মাংসের ছবি ভাইরাল কইরা? ওগুলা কি বার্তা দেয়? পজিটিভ কিছু দেয়? দেয় না। এইটুক বুঝার জ্ঞান নাই। 60-70 লক্ষ লোক তোমাকে ফলো করে, তোমার সাবস্ক্রাইবার। তোমার এইটুক বুঝার জ্ঞান হইল না? তোমাকে কেন পালাইতে হবে? তোমার সময় তো কাটছে, জীবনই তো কাটছে হারুন আঙ্কেলের সাথে। জানো তো ডিবি থেকে পালায়া বাঁচা যায় না। তুমি নোয়াখালী থেকে বরিশাল যেখানেই থাকো, ছাদের কার্নিশে থাকো আর ছাদের টাঙ্কিতে থাকো, তোমাকে বাইর করবে। পুলিশ চাইলে পারে না, এটা কোনো কথা? মনে নাই ওই যে ক্যান্টনমেন্ট স্টেশনে একটা চাইনিজ কাঁদতেছিল যে আমার মোবাইলটা ফেরত দাও, এই মোবাইলের মধ্যে আমার সব তথ্য, পাসপোর্ট, টাকা পয়সা, ব্যাংক ট্যাঙ্ক সবকিছু এই মোবাইলের মধ্যে। কতক্ষণ লাগছে পুলিশের বাইর করে দিতে? কোথায় পাইলো হাইজাকার রে? কিভাবে বাইর করলো? বুঝছেন, পুলিশ পারে না এমন কোনো কথা নাই। এই যে 300 ফিট দিয়া যাইবার সময়, 100 ফিট দিয়া যাইবার সময় প্রবাসী ভাইদের অনেক মালপত্র রাইখা দেয়, পুলিশ ইচ্ছা করলেই বাইর করতে পারে ভাই। কারণ ওই যে চাইনিজের মোবাইল বাইর করে দিছে, তার মানে বুঝছেন তো ব্যাপারটা? কার্নিশে যাওয়া ঠিক হয় নাই, লাইফ রিস্ক নিয়ে নিছিল তো, ঠিক হয় নাই। যাই হোক, আইনি লড়াইয়ের মধ্যে তোমাকে এখন আসতে হবে। এই যে 5 দিন রিমাইন্ডে তোমাকে সত্য কথা বলতে হবে। আমি তো মনে করি তোমরা বাপ ছেলে সত্য কথাগুলা বইলা দেওয়া উচিত।
হ্যাঁ, একবার তো শুনছিলাম আমাদের এই সরকার বলছিল, সরকারে কেউ কেউ বলছিল একটি মামলায় 100-150 আসামি, সবাইকে ধরা হবে না, আইন বিচার করবে তারপরে ধরবে। আইন কিন্তু 1 বছর বিচার করছে, তোমাদেরকে কিন্তু ধরে নাই। নিশ্চয়ই তোমরা এমন কোনো কথাবার্তা চালাচালি করছো, এমন কিছু লেনদেন করছো যেটা গোয়েন্দার হাতে পড়ে গেছে, যার জন্য ধরছে। তোমার বাপ পর্যন্তই থাইমা থাকতো, তোমাকে কেন ধরলো? তুমিও জড়ায় গেছো ভাতিজা, তুমিও জড়ায় গেছো। দেখা যাক, যদি নির্দোষ হও নিশ্চয়ই বেরিয়ে যাবা। তবে সবাই ভাই একটা কথা মনে রাখবেন, এই যে আমি যদি কোনো অন্যায় কইরা পার পাওয়া যায়, মনে করেন গায়ের জোরে যে কোনো অ্যাঙ্গেল আমি পার হয়ে গেছি, এটা কিন্তু পড়তে পারে আমার সন্তানের উপরে। হ্যাঁ, এটা আমার সন্তানের উপরে পড়তে পারে, এটা আমার নাতির উপরে পড়তে পারে, আমার বংশের কারো না কারো উপর পড়বেই এই অভিশাপ, পড়তে হবেই। এটাই আল্লাহর বিধান, এইটুক সবাইকে মনে রাখতে হবে। আরো মনে রাখতে হবে আমাদের মিডিয়াকে। আমরা তো জানি তো ভাই, ওই ফুটপাতের পাগলি ওইখানে বসা, ওকে কেন আমরা মিডিয়ার সামনে নিয়ে আসব এবং গালি শোনাবো? আপনাকে দিয়া গালি শোনানো হয়েছে, আর আজকে আপনার অবস্থা কি দেখেন। বীর মুক্তিযোদ্ধা হয়েও আপনি আজকে বইলা বেড়াইতেছেন আমার কি দোষ, আমি কি দোষ করছি। আপনি আপনার দোষ খুঁজা পান না, আর যারা দোষ খুঁজা পায় না আল্লাহ তাদেরকে হেফাজত করে না। নিজের দোষ খুঁজা বাই করেন। হ্যাঁ, আমি এটা কিন্তু ওই ভারতের উনাকেও বলবো, ফজলুল সাহেব আপনাকেও বলবো, যারা অন্যায় করছেন আপনাদেরকে বলবো, নিজের দোষ খুঁজা বেড়ান। যারা দোষ খুঁজা বেড়ায় তাকেই কিন্তু আল্লাহ সহযোগিতা করে। আর যে নিজের দোষ ধরতে পারে না আর নিজের দোষ খুঁজা যে পায় না, আল্লাহ তাকে পছন্দ করতে পারে না। তাই না ভাই? আপনি নিজেই বিচার করেন। এর জন্য বড় পণ্ডিত হওয়ার দরকার নাই। আমি আমার দোষ খুঁজা পাইতেছি না, তার মানে আমি তো মানুষই না। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।